প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের সাক্ষাৎ, শ্রমিক অসন্তোষ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা, বলেছেন সংস্কার শেষে নির্বাচন দেয়াই সরকারের লক্ষ্য। গাজীপুর আশুলিয়া আজও অশান্ত, অনাকাঙ্ক্ষিত ঘটনায় গুজবকে দায়ী করলেন উপদেষ্টা, পরিকল্পিত অস্থিরতা অভিযোগ রিজভির। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী সরকার, তবে ৭১ বাদ দিয়ে নয়, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে নিয়ে আলাপ হয়নি জয়শঙ্করের সঙ্গে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাপ্রধানের সাথে দেখা করেন প্রধান উপদেষ্টা। শ্রমিক অসন্তোষ সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের সাথে আলাপ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সারা দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে। গত 17 সেপ্টেম্বর সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এই সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে সংস্কার করা, নির্বাচন দেয়া এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। সরকারের মেয়াদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জানান তিনি। এছাড়া ভারতের সাথে সম্পর্ক, রোহিঙ্গা ইস্যুতেও সরকারের অবস্থান স্পষ্ট করেন ডক্টর ইউনূস। কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না। মানে সরকার বলতে তো আমাদেরই বলতে হবে, আমাদেরকে বলতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। তাহলে উপদেষ্টা পরিষদ এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই? আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেয়নি। যে বললাম, আমাদের নতুন করে সব গড়তে হবে। সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে আগের সরকার, কাজে সেই ধ্বংসস্তূপ থেকে এখন আমাদের নতুন পুনর্জাগরণ করতে হবে। তো সেটার জন্য প্রত্যেক ক্ষেত্রেই আমরা কমিশন গঠন করে যাচ্ছি। এটা 6টা কমিশন করেছি, আরও নতুন কমিশন আসছে। তার মধ্যে একটা কমিশন হল সংবিধান। সংবিধান সংশোধনের বিষয়ে সারা দেশে একমত। মূল লক্ষ্য হলো সংস্কার করা, একটা নির্বাচন দেওয়া, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এই জন্য আমাদের মূল। আমরা তাদের কাছে পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমরা চাই, সুসম্পর্ক চাই। কারণ এটা ভারতেরও দরকার, আমাদেরও দরকার। আমরা দুই প্রতিবেশী, আমাদের দুজনেরই, দুই দেশেরই স্বার্থ হলো যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, মধুর সম্পর্ক গড়ে তোলা। মাঝে মাঝে কতগুলো প্রশ্ন এসে যায় যেখানে সম্পর্কে একটু চিড় ধরে, যেমন সীমান্তে গুলি করলো, বাচ্চা মেয়ে মারা গেল, বাচ্চা ছেলে মারা গেল, এগুলো মনে কষ্ট দেয়। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 15 বছরের দুঃখ দুর্দশা 15 দিনের সমাধান করা সম্ভব নয়। এজন্য কিছুদিন সময় চেয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস কথা বলেন। গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতার পর এনপিআরের মিশেল মার্টিনকে ওই সাক্ষাৎকার দেন তিনি, যা গত সোমবার সম্প্রচার করে এনপিআর। প্রতিশোধ পরায়ণ মানসিকতা থেকে জনগণকে সংস্কারের দিকে নেওয়া সম্ভব কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিশোধমূলক ঘটনাগুলো হাসিনা সরকারের পতনের পর মাত্র সপ্তাহ দুয়েকের মতো ছিল। স্পষ্ট জানিয়ে দেন, পরের বিক্ষোভগুলো প্রতিশোধমূলক নয়। বেশিরভাগ বিক্ষোভের কারণ মজুরি বাড়ানো, চাকরির দাবি আর চাকরি পুনর্বহালের মতো বিষয়ে। সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিভ্রান্তিও স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন প্রধান উপদেষ্টা। বলেন, সংখ্যালঘুদের সিংহভাগই হিন্দু সম্প্রদায়ের এবং শেখ হাসিনার দলে যুক্ত। তবে নিশ্চিতভাবে বলা যাবে না তারা শেখ হাসিনার অনুসারী বলে নাকি হিন্দু হওয়ায় আক্রান্ত হয়েছেন। এসব হামলার নিন্দাও জানিয়েছেন ডক্টর ইউনূস। কেউ কেউ বলছেন যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য, না হলে যত দেরি করবেন তত অজনপ্রিয় হয়ে পড়বেন, সবকিছু তালগোল পাকিয়ে যাবে। আবার কেউ কেউ বলছেন, না, আপনাকে অবশ্যই এই সংস্কার শেষ করতে হবে, তাই দীর্ঘ সময় থাকতে হবে, কারণ সবকিছু সংস্কার না করে আমরা বাংলাদেশ 2.0-তে যেতে চাই না। তাই এই বিতর্ক চলছে। আমরা পুরানো অবস্থায় ফিরে যেতে চাই না। তাহলে এত প্রাণ দেওয়ার মানে কি দাঁড়ালো? এর কোনো মানে হয় না। We don't want to go back to the old style. Then what is the meaning of giving all these lives?
আশুলিয়ায় শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গুজবের ওপর ভিত্তি করে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে গুলি চালাতে বাধ্য হয়েছিল যৌথ বাহিনী। তার দাবি, শ্রমিকদের ভেতর থেকে বহিরাগত অনুপ্রবেশকারী প্রথম গুলি ছোড়ে। যেসব মালিক বেতন না দিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হলেও সন্তোষজনক। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় সারা দেশের পাশাপাশি পার্বত্য এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সশস্ত্র গ্রুপের অপতৎপরতা বন্ধ, মাদক জঙ্গি সন্ত্রাস নির্মূল সহ বেশ কয়েকটি বিষয় প্রাধান্য পায়। আলোচনা হয় মাজার দরগার নিরাপত্তা, গার্মেন্টসের বিশৃঙ্খলা রোধে করণীয় এবং মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুতেও। আলোচনায় উঠে আসে সোমবার যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহতের বিষয়টি। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর ধৈর্যের সাথে কাজ করলেও গুজবের ফলেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে দাবি শ্রম উপদেষ্টার। প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে আমাদের একজন শ্রমিক নিহত হন। শ্রমিকদের ভেতর অনুপ্রবেশ করে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, কিছু আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। প্ল্যান করে শ্রমিকদেরকে নামানো হয়েছে এবং সেখান থেকে গুলি করে পরিস্থিতিটাকে উস্কে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে এই যে সংঘর্ষটা ঘটেছে। তিনি জানান, নিহত শ্রমিকের পরিবারকে 13 লক্ষ টাকা এবং আহত শ্রমিকদের সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর 13 সদস্যও সংঘর্ষে আহত হয়েছে বলে জানান তিনি। বকেয়া বেতনের কারণে শ্রমিকরা সেখানে বাইপাইলে অবরোধ করেছে আমরা জানতে পেরেছি। আমরা সেই কারখানার মালিকদেরকে খুঁজছি, কিন্তু দুঃখজনক হচ্ছে তারা পলাতক অবস্থায় আছে। তাদের অধিকাংশের হচ্ছে ব্যাংকেও প্রচুর পরিমাণে ঋণ আছে, তো তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। খোঁজার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে জবাবদিহিতার আওতায় অবশ্যই। সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেন, আসন্ন দুর্গাপূজা অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে। জানান, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির উন্নতি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম দেখুন, শান্তি চুক্তি হওয়ার পর একটা যেমন ইউপিডিএফ তারা কিন্তু হাতিয়ার সারেন্ডার করে নাই, জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল। এখন এই ইউপিডিএফ জেএসএর তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে, এবং তারা সবাই যেন মিলমিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। মাদকের অপব্যবহার ও মাদক চোরাচালান রোধে সরকার কঠোর হবে। নতুন পুলিশ নিয়োগ হচ্ছে 2-1 দিনের মধ্যে। বিজিবি আনসারও নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পোশাক খাতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন গার্মেন্টস কারখানা থেকে এ অস্থিরতা তৈরি হচ্ছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র জনতার আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশাচালক সাইফুল ইসলামকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নতুন একটি রিকশা উপহার দেয়া হয়। অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানই আন্দোলনকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। জনগণকে বাদ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে ভারতে গোয়েন্দা সংস্থা রয়ের ওপরই নির্ভর করেছিলেন শেখ হাসিনা। এজন্য শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থেকে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগকে দিয়ে গেস্টাপো বাহিনীর মতো বিএনপির নেতাকর্মীদের গুম, হত্যা, নির্যাতনের পথ বেছে নিয়েছিলেন। রিজভী বলেন, এখনও প্রশাসনে শেখ হাসিনার দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা নানাভাবে অন্তর্বর্তী সরকারের কাজকে বাধাগ্রস্ত করছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। তাদের গার্মেন্টসের লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা গার্মেন্টস, সেইখানটায় তারা হামলা করছে। কে নজরুল ইসলাম, কে সালাম মুর্শিদি, এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়। এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিম ভাবে, পরিকল্পিত ভাবে অস্থিরতা তৈরি করছে, যাতে ছাত্র জনতার এই বিপ্লব এটা যেন ব্যর্থ হয়, এটা যেন টিকে থাকতে না পারে।
এই কারণে এই ষড়যন্ত্র হলো। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক করতে চায় সরকার, তবে ৭১ সালকে বাদ দিয়ে নয়। পাকিস্তান আন্তরিকভাবে ক্ষমা চাইলে সম্পর্ক এগিয়ে নেওয়া সহজ হবে বলে জানান তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে আলোচনায় স্বৈরাচারী শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা হয়নি জানিয়ে তিনি বলেন, নভেম্বরে আঞ্চলিক সংস্থা বিমস্টেকের সম্মেলনের সাইডলাইনে দুই দেশের শীর্ষ পর্যায়ে বৈঠক হতে পারে। ইমরুল কায়েসের রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘ সফর এবং সাম্প্রতিক বিষয়াদি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, জাতিসংঘ সম্মেলনে এবং সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার সংস্কার, নির্বাচনী ভাবনা, অর্থনীতি, রোহিঙ্গা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসব বিষয়ে প্রধান উপদেষ্টা বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চান বলে জানান তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকে দুপক্ষই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর জোর দেন বলে জানান তৌহিদ হোসেন। আগামী মাসে যখন ব্রিক্স বিমস্টেকের সামিট যখন হবে, প্রত্যাশিত, এখনো ডেট হয়নি, সম্ভাবনা আছে নভেম্বরেই হবে, সেখানে হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। এছাড়া আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক যেই কনসার্নগুলি আছে সেগুলি সমাধানের চেষ্টা করব, এরকম কথাবার্তা আছে। আমি এই প্রসঙ্গে তার সাথে কথা বলিনি। আমার কাছে মনে হয়েছে যে এটার চেয়ে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছিল, সেগুলি নিয়ে কথা বলাই উচিত, আমি তাই করেছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠকে দুদেশের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উপর গুরুত্ব দেওয়া হয় বলে জানান তিনি। ৭১কে বাদ দিয়ে আমরা ভালো সম্পর্ক করার চেষ্টা করব, ভালো সম্পর্ক অবশ্যই করার চেষ্টা করব, তবে ৭১ও থাকবে। পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায়, পাকিস্তানের কোনো সরকার, যে তারা আসলে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা উদ্ধৃত করে এবং বলে যে আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এই কথাটা যদি বলে তাতে কিন্তু দোষের কিছু নেই। এটুকু সাহস কোনো সরকার যদি দেখাতে পারে, এই কথাটুকু বলতে পারে, সম্পর্ক স্বাভাবিককরণ এবং সহজ রাখা অনেক সহজ হয়ে যাবে। তবে পাশাপাশি আমি মনে করি যে এই কারণে একেবারে সম্পর্ক আটকে রাখা সেটারও কোনো প্রয়োজন নেই। আমরা তো পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখে আসছি না, সেটা গত কয়েক বছরে হঠাৎ করে একেবারেই ইচ্ছাকৃতভাবে অনেকটা আমাদের স্বার্থেরও বিরুদ্ধে যায়, এরকম ক্ষেত্রেও কিন্তু খারাপ করা হয়েছে। ৪ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে আসবেন বলে জানান তৌহিদ হোসেন। ৪ অক্টোবর তারিখে উনি আসছেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বের ৭১টি দেশে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের সহায়তার আশ্বাস দিয়েছে ইইউ। অর্থ পাচার ইস্যুতে ইইউ প্রতিনিধি দলের সাথে দুদক মঙ্গলবার বৈঠক করলে এ আশ্বাস দেয়া হয়। বিস্তারিত ফররুখ বাবুর রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের আমলে অন্তত ১৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে, এমন তথ্য প্রকাশ পেয়েছে বিভিন্ন সংস্থার প্রতিবেদনে। দুদক বলছে, কানাডার বেগমপাড়া, আমেরিকা দুবাই, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি টাকা পাচার করেছে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপি সহ আমলারা। তবে চিঠি দিয়ে তথ্য চাইলেও দেশগুলো দুদককে কোনো ধরনের সহযোগিতা করছে না। এ কারণে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এফবিআই সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা পেতে দফায় দফায় বৈঠক করছে দুদক। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১১টায় দুদক চেয়ারম্যান মঈন উদ্দিন আবদুল্লার সাথে বৈঠক করেছে ডক্টর মাইকেল ক্রেজারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ৩ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দুদককে অর্থ পাচার সহ সামগ্রিক বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছি এবং কোন কোন দেশে মানি লন্ডারিং হয়েছে সেসব দেশের নামগুলো আমরা উল্লেখ করেছি। আমরা আশা করছি যে তাদের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং এর বাইরে যে দেশগুলো রয়েছে সেগুলো থেকে আমরা সহযোগিতা পাব। পর্যন্ত ৭১টি এমএলএআর পাঠিয়েছি। এর মধ্যে দুঃখজনকভাবে হলেও এটা সত্য যে আমরা কেবলমাত্র ২৭টি দেশ থেকে আমরা উত্তর পেয়েছি। এরই মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের লন্ডনে থাকা ৩৬০টি বাড়ির সন্ধানে মাঠে নেমেছে দুদক। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।
রুহুল আমিন গাজীকে কারাগারে স্লো পয়জনিংয়ের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বিগত স্বৈরাচার সরকার। অভিযোগ তার সহকর্মী ও পেশাজীবী নেতাদের। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত এই সাংবাদিক নেতার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় এই অভিযোগ করেন তারা। ছাত্র জনতার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছিলেন প্রখ্যাত সাংবাদিক ও পেশাজীবী নেতা গাজী। এ কারণে শেষ জীবনে স্বৈরাচার সরকারের প্রতিহিংসার শিকার হন তিনি, এমনটাই অভিযোগ তার সহকর্মীদের। স্মরণ সভায় যোগ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, রুহুল আমিন গাজী ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। নতুন বাংলাদেশ বিনির্মাণে তার আদর্শ বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। এ সময় কারাগারে থাকা দৈনিক আমার দেশের সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানান বক্তারা। গাজী ভাই এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার কোনোই কারণ নাই। ওনাকে জাস্ট মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বিগত স্বৈরাচার। মাহমুদুর রহমানকে খুঁজে পান, কিন্তু তাদেরকে খুঁজে পান না। এটা তো হবে না, এটা তো হবে না। তাদেরকে সব পাশে নিয়ে বসে আছেন। আর সানজিদুল ইসলাম সুমনের ভাইকে গতকালকে, এই আপনারা বলেন স্বাধীন, এই দেশে কালকে সুমনের ভাইকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। 3 ঘন্টা পরে যখন এটা নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে, তখন তাকে আবার বাসার সামনে ছেড়ে দিয়ে গেছে। এইটা তো স্বাধীনতা না? তিনি নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন কারাগারে 18 মাস। দীর্ঘদিন তাকে ডিভিশন দেওয়া হয়নি। হাইকোর্টে, নিম্ন আদালতে বারবার ধর্ণা দিয়েছি আমরা, কিন্তু তার ডিভিশন দেওয়া হয়নি। একেবারে শেষের দিকে এসে খুব চ্যালেঞ্জ করে অ্যাপিল ডিভিশন থেকে তার ডিভিশনের আদেশটা নিতে হয়েছে। রুহুল আমিন গাজী থেকে অসুস্থ ছিলেন না, তাকে এই শিশু হত্যাকারী গণহত্যাকারী সরকার জেলে নেওয়ার পর, বের হওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার মধ্যে ছিলেন, কিন্তু আর সুস্থ হতে পারেননি। ওনার যে বর্ণিল জীবন, সে যে লড়াই সংগ্রামের যে ইতিহাস এবং ঐতিহ্য, সেটা যদি আমরা লিপিবদ্ধ করি, তাহলে আমরা নিজেরা উপকৃত হব। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেটা একটা উদাহরণ হয়ে থাকে। হত্যা অভিযোগের মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার হন তিনি। র্যাব জানায় 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য ও পোশাক খাতের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শিদীকে গ্রেফতার করা হয়েছে। খুলনা 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে 2 বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সিনিয়র সহসভাপতি ছিলেন। এছাড়া সাবেক সভাপতি ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি BGME-এর। টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে পাওয়া গেছে মোট 11,69,84,420 টাকা। এ থেকে খরচ হয়েছে 1,78,33,207 টাকা। বর্তমানে ব্যাংকে স্থিতি রয়েছে 9,91,51,213 টাকা। এই টাকা থেকে 8 কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এবং 1,91,00,000 টাকা উত্তরাঞ্চলের বন্যা কবলিত জেলাগুলোতে খরচ করা হবে, জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাতে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, শিক্ষার্থীদের পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট সহ বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় বিবেচনায় সরকারের তহবিলে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সরকারের তহবিলে অর্থ প্রদানের মাধ্যমে দুর্গত এলাকায় এর সঠিক ব্যবহার সম্ভব বলেও মনে করেন তারা। সমন্বয়কদের অর্থ আত্মসাতের বিষয়টি গুজব ও ভিত্তিহীন বলেও মন্তব্য তাদের। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আপনি আমাদেরকে বলেছেন যে পুনর্বাসন কাজ এখন আমরা শুরু করতে পারিনি। ব্যাপারটি কিন্তু এমন না। ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, সেটাই হচ্ছে সবচেয়ে ব্যয় বেশি হয়, এবং সেটা কিন্তু এমন না যে আমি মুড়িচিরা কিনে নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিব, বরং সেটা হচ্ছে আমাকে ফিল্ড অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে নির্ধারণ করতে হয় যে আমার কোন এলাকায় কয় টাকা খরচ করতে হবে, কোন বাড়ির জন্য কয় টাকা খরচ করতে হবে। এই সময়টার মধ্যে
ফিল্ড অ্যাসেসমেন্টটা আমাদের সম্পূর্ণ হয়েছে এবং সরকার সেটা সম্পূর্ণ করেছে। টাকা মানুষকে দিয়ে দেওয়াই মুখ্য না, বরং আমার ইউটিলাইজেশন অফ রিসোর্সের আমাদের গুরুত্ব আমাদের রয়েছে। অর্থাৎ টাকাটা যেন ঠিক জায়গায় ঠিক মানুষের কাছে আমার প্রপার ইউটিলাইজ হয়। এই প্রপার ইউটিলাইজেশনের জন্যই কিন্তু আমরা অডিট করেছি এবং সেখানে প্রত্যেকটা সিঙ্গেল পয়সার আমাদের হিসাব রয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের সাক্ষাৎ, শ্রমিক অসন্তোষ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা। বলেছেন সংস্কার শেষে নির্বাচন দেয়াই সরকারের লক্ষ্য। গাজীপুর আশুলিয়া আজও অশান্ত, অনাকাঙ্ক্ষিত ঘটনায় গুজবকে দায়ী করলেন উপদেষ্টা। পরিকল্পিত অস্থিরতা অভিযোগ রিজভির। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নয়নে আগ্রহী সরকার, তবে ৭১ বাদ দিয়ে নয়, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে নিয়ে আলাপ হয়নি জয়শঙ্করের সঙ্গে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।